These are today's questions, and you can see that there are many types of topics like decimal fraction, unit section, percentage, etc. etc. So let's them solve one by one. একের অঙ্কটিতে বলা হয়েছে 0.6 গুণ 0.06 গুণ 0.006। তোমরা দশমিক বিন্দুগুলো দেখতে পাচ্ছ তো? একটা আমি বড় করে দিচ্ছি। হ্যাঁ, তো এটা সমান কত? চারটি অপশন দেওয়া আছে। এখন আমরা এখানে দেখে নিচ্ছি। প্রথমেই দেখো, এই শূন্য এবং দশমিক বিন্দুকে যদি আমরা ইগনোর করে দিই, মানে না দেখি, দেখেও যদি না দেখি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? 6 গুণ 6 গুণ 6। তাহলে 6 গুণ 6 গুণ 6 সমান কত হবে? 6 36 কত হয়? 216। তাহলে এখানে 216 লিখে দিলাম। এখন প্রশ্নটা হচ্ছে যে এই যে 216 লিখলাম, সেটা কিন্তু দশমিকের গুণের উত্তর তো হলো না। এখানে দশমিক গুণের নিয়ম হচ্ছে যে যতগুলি সংখ্যাকে গুণ করা হচ্ছে, যেমন এখানে একটা সংখ্যা, দুটা সংখ্যা, তিনটা সংখ্যা, ঠিক আছে, এই তিনটা সংখ্যার গুণ এবং তিনটাই দশমিকযুক্ত সংখ্যা। তাহলে তিনটা সংখ্যাতে আমি মোট দেখে নেব আমরা যে দশমিকের ডান দিকে কয়টি অঙ্ক আছে। তাহলে এখানে আছে একটি, এখানে আছে দুটি, আর এখানে আছে তিনটি। তাহলে মোট হলো দশমিকের ডান দিকে 3টি অঙ্ক। তাহলে আমাদের এই গুণফলে এমন জায়গায় দশমিক বিন্দু বসাতে হবে যেখানে দশমিকের ডান দিকে 6টি অঙ্ক থাকবে। কিন্তু আমরা তো পাচ্ছি মাত্র 3টি অঙ্কের সংখ্যা, 216, 3টি অঙ্ক। তাহলে আরও 3টি কিন্তু শূন্য ব্যবহার করে হলেও বাম দিকে, কিন্তু সবসময় খেয়াল রাখবে বাম দিকে, কারণ ডান দিকে শূন্য দিলে এর মান তো বেড়ে যাবে। তো বাম দিকে 3টি শূন্য দিয়ে আমরা 6টি অঙ্ক পূর্ণ করে নেব। দেখো 1 2 3 4 5 6, এরপরে এখানে দশমিক বসিয়ে দেব। আর এবং দশমিকের বাম দিকে খালি রাখতে নেই, তাহলে বাম দিকে একটা এক্সট্রা শূন্য দিয়ে দিলাম। তাহলে উত্তর হয়ে গেল 0.00216। এখানে দেখো কোন উত্তরটি সঠিক আছে। হ্যাঁ, এরটাই তো সঠিক আছে। তাহলে এরটাই হবে সঠিক এর উত্তর। দেখো 2 নম্বরটিতে কি বলা হয়েছে যে 42 কিলোগ্রাম 15 ডেকাগ্রাম সমান কত গ্রাম। অপশন দেওয়া আছে। আমরা আগে অঙ্কটি করে নিই, তারপরে আমরা অপশনের দিকে যাব। এখন এই সমস্ত অঙ্ক বলতে এক প্রকার একক থেকে অন্য প্রকার একক, সেটা দৈর্ঘ্যের একক হোক বা ওজনের একক হোক বা তরল পদার্থের আয়তনের একক হোক, যে কোনো এককেই হোক না কেন, আমরা এককের একটা তালিকা মুখস্থ করে রাখবো। প্রথমেই সেটা হচ্ছে কি, কিলো, কিলো, হেক্টো, ডেকা, গ্রাম। এখানে একটি কথা বলছি, গ্রামের জায়গায় কিন্তু মিটারও বসাতে পারো, তোমরা লিটারও বসাতে পারো, কারণ এই তালিকাটা একটা তালিকা মুখস্থ থাকলেই 3 প্রকার এককের তালিকা মুখস্থ করা হয়ে যাবে। তো কিলো, হেক্টো, ডেকা, গ্রাম, ডেসি, সেন্টি, ডেসি, সেন্টি, মিলি, এটা কিন্তু তোমরা মুখস্থ করে রাখবে। এখন এই তালিকার নিচে আমরা 42 কিলোগ্রাম 15 ডেকাগ্রামকে বসিয়ে নেব। এখন বসারও কিন্তু একটা নিয়ম আছে। যেমন এই যে কিলোগ্রাম বা কিগ্রা, এই কিগ্রার পাশে কোন অঙ্কটা রয়েছে? 2টা রয়েছে নিশ্চয়ই, 4টা তো একটু দূরে রয়েছে। তাহলে যেটা কাছে আছে সেই ঘরে সেই অঙ্কটি বসাতে হবে। তাহলে কিলোগ্রামের ঘরে বসাতে হবে 2, হয়ে গেল। এরপর 4টা তার বাম দিকে, মানে এখানে হবে 4। এরপর 15 ডেকাগ্রাম, তার ডেকাগ্রামের এই যে লেখা আছে ডেকাগ্রাম বানান করে, তার কাছে কোনটা হচ্ছে? 5। তাহলে 5টা হবে ডেকাগ্রামের ঘরে, তাহলে এখানে হবে 5। আর তার বাম দিকে আছে 1, মানে এখানে 1। তাহলে বসানো হয়ে গেল, একটা কাজ হয়ে গেল। এরপর আমাকে যেতে হবে গ্রামের ঘরে। তাহলে গ্রামের ঘরে দেখো এখানে গ্রাম রয়েছে, তাহলে গ্রামের ঘর পৌঁছিতে হলে একটা এক্সট্রা শূন্য দিতে হবে।
পৌঁছিতেই হবে, যে কোনোভাবেই হোক। তো যে কোনোভাবে হোক মানে শূন্যের ব্যবহার করে। ঠিক আছে, এই প্রসঙ্গে আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা আমি বলবো এই অঙ্কটি করার পরে। তাহলে এই অঙ্কগুলি এই তালিকাতে বসানোর পর আমরা যে সংখ্যাটি পেলাম সেটি কত হলো না, একক, দশক, শতক, হাজার, মানে 42,150। তাহলে আমরা লিখতে পারি এখানে 42,150 গ্রাম। তো এইভাবে আমরা যে কোনো প্রকার একক থেকে যে কোনো অন্য প্রকার এককে আমরা রূপান্তরণ করতে পারি এই তালিকার সাহায্যে। এটি হলো উত্তর, এবং দেখে নেওয়া যাক এটি কোন অপশনে রয়েছে। 42,150 গ্রাম, হ্যাঁ অপশন এতে রয়েছে। হ্যাঁ, যে কথাটি আমি তোমাদেরকে বলছিলাম যে এই অঙ্কটি করার পর আমরা একটা কথা বলবো তোমাদের সঙ্গে, সেটা হচ্ছে কি, কোনো কোনো সময় হয়তো ছোট একক থেকে বড় এককে পরিণত করতে দেওয়া হয়। নিয়ম একই, তালিকাটা লিখে উপযুক্ত ঘরে উপযুক্ত অঙ্ক বসিয়ে এরপর তোমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে এককে, যে বড় এককে তোমাকে পরিণত করতে হবে সেই একক পর্যন্ত যদি কিছু অঙ্ক বলা থাকে সেই অঙ্কগুলি বসিয়ে দেবে, যদি না বলা থাকে শূন্য শূন্য দিয়ে হলেও সেই ঘর পর্যন্ত পৌঁছিবে। এবং যেহেতু ডান দিকের ঘর থেকে তুমি বাম দিকের ঘরে আসছো, সুতরাং এরা দশমিক বিন্দুর ব্যবহার করতে হবে। যেমন উদাহরণ, যদি বলা হলো 75 গ্রাম, তাহলে 75 গ্রাম তো আমাকে এখানে গ্রামের ঘরে 5 আর বেকার ঘরে 7 বসিয়ে দিতে হবে। 75 গ্রাম লেখা হয়ে গেল তালিকার মধ্যে। এখন বলা হলো এটা কত কিলোগ্রাম, তাহলে আমরাকে ডান দিকের ঘর থেকে বাম দিকের ঘরে আসতে হচ্ছে। তখন কি করতে হবে, শূন্য শূন্য দিয়েও হলেও তোমাকে সেই ঘর পর্যন্ত পৌঁছিতে হবে। এবং আমার যেহেতু ডান দিকের ঘর থেকে বাম দিকের ঘরে এলাম, তাই এখানে একটা দশমিক বিন্দু বসিয়ে দিতে হবে। তাহলে উত্তরটি হবে 75 গ্রাম সমান 0.075 কিলোগ্রাম। আশা করি বুঝতে পারছো। অঙ্ক নম্বর 3 বলা হয়েছে 15টি লজেন্স এর মধ্যে 3টি লজেন্স নিলে মোট লজেন্সের শতকরা কত। অর্থাৎ 15টি লজেন্সের মধ্যে 3টি লজেন্সকে আমরা কিভাবে লিখব শতকরাতে। তা আমি আগেই বলেছি, এর ক্লাসে অনেক অঙ্ক আমি তোমাদেরকে বলে দিয়েছি যে মোটের মধ্যে, যতর মধ্যে সেটা হবে হর। আগে তুমি ভগ্নাংশে করে নাও। তাহলে মোট কটি লজেন্সের মধ্যে না, 15টি লজেন্সের মধ্যে, তাহলে 15 হবে হর, 15 হবে হর। এবং সেই 15টি লজেন্সের মধ্যে কতটি, কয়টি না 3টি। তাহলে ভগ্নাংশে পরিণত করতে হলে হবে 3 এর 15। এবং এটাও আমি বলে দিয়েছি আগেই যে যে কোনো ভগ্নাংশকে শতকরায় পরিণত করতে হলে 100 দ্বারা সরাসরি গুণ করে দিবে। ঠিক আছে, তাহলে এখানে সরাসরি 100 দ্বারা গুণ করে দাও। তাহলে এখানে 3 5 15, এখানে 5 2 10, 0 সমান শতকরাই হয়ে গেল সেটা 20%। উত্তরটি হয়ে গেল। এখন দেওয়া আছে কত, কোন নীতিতে, অপশন এতে আছে। ঠিক আছে, কি ভালো লাগছে তো? হ্যাঁ, এরপর দেখো পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। পরের প্রশ্নতে বলা হচ্ছে 1/3 সমান কত। 1/3 সমান কত? আচ্ছা বলো দেখি 1/3টা কি সংখ্যা? ভগ্নাংশ সংখ্যা, সামান্য ভগ্নাংশ সংখ্যা। এখন যদি বলা হয় এই সামান্য ভগ্নাংশের মধ্যে কি প্রকারের সামান্য ভগ্নাংশ, না উত্তরটা হবে প্রকৃত ভগ্নাংশ। যেহেতু 1/3 লবটি ছোট আছে, হরটি বড় আছে, তো যে ভগ্নাংশের লবটি ছোট হরটি বড় হয় তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। সে যাই হোক, এখন 1/3কে তোমাকে দশমিকে প্রকাশ করতে হবে, পরিণত করতে হবে। তাহলে যে কোনো ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে পরিণত করতে হলে কি করতে হয়, লবটিকে হর দ্বারা ভাগ করে দিতে হয়। তাহলে আমরা 1কে আমরা কি করে নেব, হর দ্বারা 3 দ্বারা ভাগ করে নিব। এখন ভাজ্য তো 1 ছোট হয়ে গেল, ছোট হয়ে গেলে কি করতে হয়, প্রথমে দশমিক দিতে হয়, তাহলে একটা শূন্য পাওয়া যায়। তাহলে এখন হয়ে গেল কত, 10, তাহলে 3 3 9, বিয়োগ করলে 1, আবার দশমিক ব্যবহারের জন্য আমরা একটা শূন্য পাবো, তাহলে হয়ে গেল 10, আবার 3। তাহলে এইভাবে চলতেই থাকবে, এইভাবে চলতেই থাকবে। তাহলে হ্যাঁ, এখানে খুব একটা মজার ব্যাপার, খুব জানার কথা, সেটা হচ্ছে দশমিক বিন্দুর পর যদি কোনো অঙ্কের রিপিটেশন হয় তাকে বলা হয় বার, বা আমরা বলি পৌনাপনিক বিন্দু। তাহলে এখানে দশমিকের পরে 3 3 3 3 আসতেই থাকছে, আসতে, এর কোনো শেষ নেই, এর কোনো শেষ নেই।
তো এরাকে বলা হয় আবৃত্ত দশমিক ভগ্নাংশ। এইরকম ভগ্নাংশকে বলা হয় আবৃত্ত দশমিক ভগ্নাংশ। এবং একে ওই এতবার 3 লেখার কোনো প্রয়োজন নেই, এটিকে আমরা লিখতে পারি 0.3 আর 3-এর মাথায় পৌনাপণিক বিন্দু। এবং এই দশমিকের বাম দিকে 0 দিতেই হবে, ঠিক আছে? এটা দিতে ভুলো না। তাহলে হয়ে গেল 0.3, 3-এর মাথায় পৌনাপণিক বিন্দু। তাহলে সঠিক উত্তরটি হবে অপশন ডি। এখানে 9 লেখা আছে, মানে প্রদত্ত কোণটি আয়তঘন 9। তাহলে এই প্রদত্ত কোণটির 6টি তল নেই। ইটের 6টি তল আছে, তাহলে এটি হবে না। ছক্কার 6টি তল আছে, এটি হবে না। বইয়েরও 6টি তল আছে, এটিও হবে না। অতএব ডি অপশনটাই সঠিক উত্তর। বলের একটি তল এবং সেটি হচ্ছে বক্রতল, ঠিক আছে? হ্যাঁ, পরেরটিতে দেখে নাও কি লেখা আছে। ক্ষুদ্রতম সংখ্যা যা 15, 20 ও 24 দ্বারা বিভাজ্য। আমি এর আগেও বলেছি অঙ্কগুলোতে যে 15, 20 এবং 24 দ্বারা, দেখো 15 দ্বারা, 20 দ্বারা, 24 দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করা হবে। তাহলে যখন ভাজকগুলো চেঞ্জ হচ্ছে, ভাজ্য কিন্তু একই অজানা, তখন সেটা চট করে কি করে নেবে তোমরা? লসাগু বের করে নেবে। এই ভাজকগুলোর লসাগু বের করে নেবে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই লসাগু 15, 20 এবং 24-এর লসাগু বের করে নেওয়া। তো সেটা আমরা করে নিচ্ছি। দেখো কিভাবে করবে, তোমরা নিশ্চয়ই জানো। 15, 20 এবং 24, প্রথমেই তুমি 4 খাইয়ে দাও। 15, 4 5 20, 4 6 24। এবারে 5 খাইয়ে দাও। 3 5 15, 5 1 5 আর 6। এবার 3 খাইয়ে দাও। 3 1 3, 1 করতে 1, 3 2 6। তাহলে হয়ে গেল কত? 4 5 20, 3 20 60, 60 20 120 লসাগু। তাহলে সেই ক্ষুদ্রতম সংখ্যাটি হবে কত? 120। অপশন এ 120। এরপর দেখো কি লেখা আছে। একটি তল দিয়ে তৈরি ঘনবস্তু, মাত্র একটি তল। একটু আগেই বললাম, হয়তো তোমরা মনে রেখেছো কি না জানি না। এক তল বিশিষ্ট, এই যে এখানে বল ছিল না, এখানে কি ছিল? যেটি আয়তঘন নয় সেটি ছিল বল। মানে যেহেতু তার 6টি তল নেই, একটিই তল, তো এখানেও সেইটাই দেওয়া আছে। একটি তল দিয়ে তৈরি ঘনবস্তু হলো কোনটা? বল। নেক্সট, নিচের কোনটি ঘনক তৈরি করবে না? ঘনক তৈরি হতে গেলে কিন্তু 6টি তল থাকতে হবে এবং 6টি তলের ক্ষেত্রফলের সমান হতে হবে। ঘনক মানে যে আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান। তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি সমান হয় তাহলে প্রত্যেকটি তলের ক্ষেত্রফল সমান হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এখানে কয়টি তল আছে? 1 2 3 4 5 6, 6টি তল আছে, ঘনক করা যাবে। কিন্তু বলা আছে করবে না। নিচের কোনটি ঘনক তৈরি করবে না? তাহলে এটি তো করবে, এটি উত্তর হবে না। 1 2 3 4 5 6, এটিও 6টি তল আছে, এটিও করবে না। 1 2 3 4 5 6, এটিরও 6টি তল আছে, এটিও করবে না। তাহলে নিশ্চয়ই এই ডি অপশনটা সঠিক হবে। দেখো এর তল সংখ্যা আছে 1 2 3 4 5। তাহলে 5টি তল নিয়ে তো ঘনবস্তু করা সম্ভব নয়, তৈরি করা, ঠিক আছে? একটি সরল রেখা আছে, 3টি বিন্দু রয়েছে এ বি সি। এখন বলা হয়েছে এই 3টি বিন্দু দিয়ে কতগুলি সরল রেখাংশ তৈরি করা যাবে। দেখো যেহেতু 3টি বিন্দুর উল্লেখ করা আছে এবং 3টি বিন্দু দিয়েই যেতে হবে সরলরেখাটিকে, তাহলে সেই রকম সরলরেখা কটি হতে পারে? মাত্র একটিই হতে পারে। যদি দুটি থাকতো তাহলে কটি হতো? একটিই হতো। যদি একটি বিন্দু হতো তাহলে অসংখ্য সরলরেখা যেতে পারে। কারণ এটা যদি আমি ধরে নিই এই বিন্দু দিয়ে এটি একটা সরলরেখা হতে পারে, এটি একটি হতে পারে, এটি একটি হতে পারে, এটি একটি হতে পারে। মানে একটা বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা টানা যায়। কিন্তু দুটি যদি নির্দিষ্ট বিন্দু থাকে তাহলে একটিই সরলরেখা যাবে। আর 3টি বিন্দু
দিয়ে তো আর কথাই নেই, ওই একটি সরলরেখায় টানা যেতে পারে, তার বেশি কোনো রকমেই টানা যাবে না। তাহলে এই হলো 9 নম্বরের প্রশ্নের উত্তর। এবং তাহলে সঠিক উত্তরটা কত হলো? সঠিক উত্তরটা হলো 1টি। এরপরে দেখো আজকে শেষ অঙ্ক, প্রদত্ত জ্যামিতিক আকারের পরিসীমা। মানে একটা প্রদত্ত মানে দেওয়া আছে নিশ্চয়ই, দেখো এদিকে দেওয়া আছে, আমি তোমাদের সুবিধার জন্য আমি মাঝখানে নিয়ে আসছি ওটাকে। হ্যাঁ, এখানে দেখো এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটাতে দেওয়া আছে একটা চিত্র, জ্যামিতিক চিত্র, এবং এর পরিসীমা নির্ণয় করতে বলা হয়েছে। এবং এর বাহু রয়েছে কয়টি? 1 2 3 4 5 6 7 8টি বাহু রয়েছে। এই 8টি বাহু দৈর্ঘ্য দেওয়াই আছে ছবিতে, তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ। আমি আরেকটু বড় করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, ঠিক আছে? আমি আরেকটু বড় করে দিচ্ছি, এরপর নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এর পরিসীমা, এই জ্যামিতিক চিত্রটার পরিসীমা বের করতে হবে। তো পরিসীমা কথাটির অর্থ হলো বাহুগুলির যোগফল বা সমষ্টি, বাহুগুলির দৈর্ঘ্যের সমষ্টি। তাহলে এখন আমরা এই যে চিত্র দেওয়া জ্যামিতিক চিত্র আছে, সেই বাহুগুলির দৈর্ঘ্যের সমষ্টি বের করে নিচ্ছি। আমরা যে কোনো বিন্দু থেকে শুরু করতে পারি। আমি ধরো এই বিন্দু থেকে শুরু করছি, তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব কত? 13 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে 13 লিখলাম। যোগ এই বিন্দু থেকে এই বিন্দুর পর্যন্ত দূরত্ব 5 সেন্টিমিটার, তাহলে 5 সেন্টিমিটার লিখলাম। যোগ এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব 7 সেন্টিমিটার, তাহলে 7 লিখলাম। যোগ এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব দেওয়া আছে 20 সেন্টিমিটার, 20 লিখলাম। যোগ এখান থেকে এই বিন্দু পর্যন্ত দেওয়া আছে 7 সেন্টিমিটার, 7 লিখলাম। যোগ এই বিন্দু থেকে এই বিন্দুর পর্যন্ত দূরত্ব 5 সেন্টিমিটার, তাহলে 5 সেন্টিমিটার লিখলাম। আর এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব দেওয়া আছে 13 সেন্টিমিটার, তাহলে 13 সেন্টিমিটার লিখলাম। আর এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত দেওয়া আছে 30 সেন্টিমিটার, তাহলে এখানে 30 সেন্টিমিটার লিখে দিলাম। 30 সেমি, মানে যোগফল যত হবে সেটা সেমি এককে হবে। এরপরে যোগ করে নিচ্ছি। তাহলে যোগ করতে গেলে কি হচ্ছে দেখো, 3 আর 5 8, 8 আর 7 15, 15 আর 7 22, 22 আর 5 27, 27 আর 3 30, 30 এর 0 হাতে 3, 3 3 6, 1 7, 8 9 10, কত হয়ে গেল? 100 সেন্টিমিটার। এখন অপশনে কোনটা দেওয়া আছে দেখে নাও। হ্যাঁ, আমি তোমাদেরকে এদিকে নিয়ে যাচ্ছি ছবিটা দেখানোর জন্য। দেখো এখানে এই অপশনে দেওয়া আছে 100 সেন্টিমিটার, তাহলে এটাই হবে সঠিক উত্তর। এটাই হবে সঠিক উত্তর। তাহলে এইভাবে আমরা আজকে কি করলাম, 10টি অঙ্ক চটপট করে নিলাম। এবং এই অঙ্কগুলো কিন্তু তোমরা মনে রাখবে তোমাদের ক্লাস 6-এর জন্য, এবং বিশেষ করে, আবারও বলছি, বিশেষ করে জওহর নবোদয় বিদ্যালয়ে যারা পরীক্ষা দিচ্ছ এই বছর, যেটি হওয়ার কথা 28শে নভেম্বর, তাদের জন্য তো খুবই ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। তো আজকে আর কিছু বলছি না, এখানে শেষ করছি। শেষ করার আগে একটা কথা বলে যাই, যে যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দেবে ভিডিওটি। এবং এখনও পর্যন্ত যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটিকে, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।